কলকাতা শহরের এক উজ্জ্বল সকাল। রাস্তায় গাড়ির হর্ন, দোকানগুলো একে একে খুলছে, আর ব্যস্ত মানুষের ভিড়ে শহর জেগে উঠছে। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে নামকরা এবং আধুনিক সামিট ব্যাংকের চকচকে কাচের দরজার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক ধীর পায়ে এগিয়ে আসছেন। সাধারণ ধুতি পাঞ্জাবি, পায়ে পুরনো চপ্পল, মাথায় সাদা চুল। তাকে দেখে মনে হয় যেন সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক সরল মানুষ। কিন্তু কে জানে এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প, যা শুধু অপমান আর প্রতিশোধের নয়, বরং সম্মান, মানবতা এবং অহংকারের পতনের এক অবিস্মরণীয় কাহিনী। সকালবেলা ছিল, সব দোকান সেজে উঠেছিল। ঠিক সেই সময় শহরের সবচেয়ে বড় ব্যাংক সামিট ব্যাংকের দরজার দিকে একজন বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যাচ্ছিলেন। তার নাম ছিল রাজেশ ভার্মা। দরজার কাছে পৌঁছতেই দরজায় দাঁড়িয়ে থাকা গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে দেখল। তার চোখে স্পষ্ট লেখা ছিল, তুমি এখানে কি করতে এসেছ? রাজেশ ভার্মাজি তার দিকে ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে কর্মচারী এবং গ্রাহকরা তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল। সবাই তাকে এমনভাবে দেখছিল যেন কেউ ভুল জায়গায় এসে পড়েছে। তিনি ধীরে ধীরে হেঁটে কাউন্টারের দিকে এগোলেন। একটা কাউন্টারে পূর্বাভাস লেখা ছিল। সেখানে নেহা নামে এক ৩০ বছরের মহিলা বসেছিলেন। নেহা নিজের কাজের চেয়ে ফোনে বেশি ব্যস্ত ছিল। তার মুখে এক অদ্ভুত রকমের অহংকার ছিল। রাজেশ ভার্মাজি খুব ভদ্রভাবে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে। নেহা চোখ তুলে ঘুরিয়ে দেখল। এক বুড়ো লোক, সাধারণ ধুতি কুর্তা পরা, পায়ে ঘষে যাওয়া চপ্পল। নেহা মনে মনে ভাবল, পেনশনের ২০০০ টাকা তুলতে এসেছে বোধহয়। সে বিরক্ত হয়ে বলল, তাহলে তুলো, আমি কি করব? যাও ওই কাউন্টারে। বেটি, চেক থেকে তুলতে হবে। নেহা একটা নকল হাসি হেসে বলল, ওহো, চেক থেকে? কত তুলবে? আমার ১,০০,০০০ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে সে জোরে জোরে হাসতে লাগল। তার হাসি এত জোরে ছিল যে আশেপাশের লোকেরাও দেখতে লাগল। কি বললে? ১,০০,০০০ টাকা? আরে চাচা, সকাল সকাল মজা করতে এসেছো নাকি? তুমি নিজের মুখ আয়নায় দেখেছ? জীবনে কখনো এত টাকা একসঙ্গে দেখেছ? ভিখারি কথাকার। চলো এখান থেকে বেরো, আমার আর ব্যাংকের সময় নষ্ট করো না। রাজেশ ভার্মাজির মুখ অপমানে লাল হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, বেটি, তুমি এমন কথা কেন বলছো? আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে, তুমি একবার চেকটা তো দেখো। নেহা এখন চেঁচাতে লাগল, আমার কোনো চেক দেখার দরকার নেই। তোমার সাহস কি করে হলো এত বড় ব্যাংকে ঢোকার? এই ব্যাংক তোমাদের মতো ভিখারিদের জন্য নয়, এখানে শহরের বড় বড় লোকেরা আসে। তোমার তো অহংকারও নেই এখানে অ্যাকাউন্ট খোলার। জানি না কোন চাপরাসি তোমার অ্যাকাউন্ট খুলে দিয়েছে। চলো এখান থেকে বেরো, নইলে গার্ড দেখে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। রাজেশ ভার্মাজি হতবাক হয়ে গেলেন। এই হট্টগোল শুনে আশেপাশে ভিড় জমে গিয়েছিল। সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিল। ঠিক তখনই ব্যাংক ম্যানেজার মিস্টার মেহতা তার কাচের কেবিন থেকে বাইরে বেরোলেন। মিস্টার মেহতা ছিলেন ১ নম্বরের অহংকারী এবং চাটুকার মানুষ। দূর থেকেই তিনি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছিলেন। মেহতা কড়া গলায় জিজ্ঞাসা করলেন, এখানে কি হচ্ছে? নেহা, এটা কে এত হট্টগোল করছে? নেহাকে যেন আরও জোর পাওয়া গেল। সে চেটে চেটে বলল, স্যার দেখুন না, এ একটা ভিখারি সকাল সকাল এসে বলছে ১,০০,০০০ টাকা ক্যাশ চাই। আমি বাইরে যেতে বলছি, তাও যাচ্ছে না। মিস্টার মেহতার আগে রাজেশ ভার্মাজির দিকে এগিয়ে গেলেন। এই বুড়ো, কানে শুনতে পাচ্ছ না? যখনও বলছে বাইরে যা, তখন যাস না কেন? এটা ব্যাংক, কোনো ধর্মশালা নয় যে যে খুশি মুখ তুলে চলে আসবে। রাজেশ ভার্মাজি হাত জোর করে বললেন, সাহেব, আমি ভিখারি নই, আমার টাকা আছে। মিস্টার মেহতা নিজের রাগ হারিয়ে ফেললেন। তিনি এগিয়ে এসে রাজেশ ভার্মাজিকে বুকে জোরে ধাক্কা দিলেন। বাইরে বেরো। ধাক্কাটা এত জোরে ছিল যে ৬০ বছরের রাজেশ ভার্মাজি ভারসাম্য হারিয়ে হোঁচট খেয়ে ধপ করে মাটিতে পড়ে গেলেন। তার পাসবুক এবং চেক হাত থেকে ছুটে দূরে গিয়ে পড়ল। মাথায় হালকা চোটও লাগল। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে শূন্যতা নেমে এলো। তারপর ম্যানেজার গার্ডকে চেঁচিয়ে বললেন, কি দেখছো? তুলে নিয়ে বাইরে ফেলো। জানি না কোথা থেকে আসে ব্যাংকের পরিবেশ নষ্ট করতে। গার্ড লাফ দিয়ে রাজেশ ভার্মাজির বাহু ধরে তাকে টেনে হিঁচড়ে ব্যাংকের দরজা দিয়ে বাইরে করে দিল। রাজেশ ভার্মাজি পিছনে ফিরে দেখলেন, নেহা বিজয়ীর হাসি হেসে তাকে দেখছে। মিস্টার মেহতা তার টাই ঠিক করতে করতে নিজের কেবিনে ফিরে যাচ্ছেন এবং বাকি গ্রাহকরা যেন কিছুই হয়নি এমনভাবে নিজেদের জায়গায় ফিরে গেল।
ব্যাংকের বাইরে ধুলো এবং গাড়ির শব্দের মাঝে রাজেশ ভার্মাজি মাটিতে বসেছিলেন, চোখে অসহায়ত্বের অশ্রু। তিনি জীবনে অনেক পরিশ্রম এবং সততার সঙ্গে টাকা কামিয়েছিলেন, কিন্তু আজ তারই টাকা তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তিনি সেখান থেকে উঠে ধীরে ধীরে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলেন। প্রতি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন। বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। অনেকক্ষণ কেঁদে মন একটু হালকা হলো, কিন্তু অপমানের আগুন এখনও ভিতরে জ্বলছিল। তিনি ভাবলেন বরুণকে এসব বলা উচিত কিনা। তিনি ছেলেকে বিরক্ত করতে চান না, কিন্তু আবার ভাবলেন যদি চুপ করে থাকি তাহলে এমন লোকদের সাহস আরও বাড়বে। কাপা হাতে ফোন তুলে বরুণের নম্বর ডায়াল করলেন। সেই সময় বরুণ দিল্লিতে একটা খুব বড় আন্তর্জাতিক ডিলের মিটিংয়ে ছিল, কোটি কোটি টাকার প্রজেক্ট। তার পার্সোনাল ফোনে বাবার নাম দেখে সে মিটিংয়ে বসা লোকদের কাছে মাফ চেয়ে নিল। ফোন তুলে হল থেকে বাইরে বেরিয়ে নিজের স্টাইলে বলল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে? আজ সকালে ফোন করেননি? আমি চিন্তা করছিলাম। ওপাশ থেকে রাজেশ ভার্মাজির ভারী এবং ভেজা গলা এলো, হ্যাঁ বেটা, সব ঠিক আছে। একটা ছেলে তার বাবার গলার সামান্য পরিবর্তনও ধরে ফেলে। বরুণ তৎক্ষণাৎ বুঝল কিছু গণ্ডগোল আছে। বাবা, আপনার গলা ঠিক লাগছে না, কি হয়েছে প্লিজ বলুন। রাজেশ ভার্মাজি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে ব্যাংকে যা ঘটেছে সব ছেলেকে বলে দিলেন। কিভাবে তাকে ভিখারি বলা হয়েছে, কিভাবে ম্যানেজার ধাক্কা দিয়েছে, আর কিভাবে গার্ড তাকে বাইরে ফেলে দিয়েছে। বরুণ যত শুনতে লাগলো তার মুখের রং বদলাতে লাগলো। ফোনে বাবার সিসকানি শুনে তার হৃদয় ভেঙে গেল। বাবা, আপনি শান্ত হন, প্লিজ কাঁদবেন না, আমি এখনই আসছি। না বেটা, তুমি তোমার মিটিং করো, আমি ঠিক আছি, শুধু মন হালকা করার জন্য বললাম। না, বরুণের গলায় এমন এক দৃঢ়তা ছিল যা কেউ কাটতে পারে না। কোনো মিটিং, কোনো ডিল আমার বাবার সম্মানের চেয়ে বড় নয়। আমি প্রথম ফ্লাইটে ফিরে আসছি, আপনি দরজা বন্ধ করে বিশ্রাম করুন, এখন যা করার আমি করব। বরুণ ফোন কেটে আবার মিটিং রুমে গেল। সবাইকে মাফ চেয়ে নিয়ে কারো কথা না শুনে মিটিং থেকে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ অ্যাসিস্ট্যান্টকে কলকাতার প্রথম ফ্লাইট বুক করতে বলল এবং গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা দিল। পথে তার মনে বাবার কাঁদতে থাকা মুখ আর ব্যাংক কর্মীদের অহংকারী মুখ ঘুরছে। বরুণ মনে মনে স্থির করে ফেলেছে সে ওদের শুধু শাস্তি দেবে না, বরং এমন একটা শিক্ষা দেবে যা তারা সারা জীবন ভুলবে না। এবং এই শিক্ষা সে নিজের উপায়ে দেবে, শান্তভাবে কিন্তু পুরো শক্তি দিয়ে। গভীর রাতে যখন বরুণ বাড়ি পৌঁছল তখন দেখল বাবা সোফায় বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। তার মুখে এখনও দুঃখ এবং ক্লান্তি। বরুণ ধীরে করে তার কাঁধে হাত রাখল। রাজেশ ভার্মাজি চমকে উঠলেন। ছেলেকে সামনে দেখে তার চোখে আবার জল এসে গেল। বরুণ তাকে জড়িয়ে ধরল। বাস বাবা, এখন আর না, আপনি বিশ্রাম করুন, কাল আমরা একসঙ্গে ওই ব্যাংকে যাব। রাজেশ ভার্মাজি বললেন, না বেটা, এখন ওখানে যাওয়ার কি দরকার, আমি ওই ব্যাংকে আর কখনো পা রাখব না। বরুণ তার হাত ধরে বলল, যেতে হবে বাবা, এটা শুধু আপনার অপমানের কথা নয়, এটা ওই অহংকার ভাঙার কথা। আমাদের যেতে হবে যাতে ভবিষ্যতে ওরা অন্য কারোর বাবার সঙ্গে এমন করার সাহস না করে। এবং আমরা ঠিক আজকের মতোই যাব, পুরোপুরি সাধারণ কাপড়ে। রাজেশ ভার্মাজি ছেলের মুখে দৃঢ় সংকল্প দেখে চুপ করে গেলেন। পরের সকালে বরুণ একটা সাধারণ কটনের পাজামা এবং সাধারণ শার্ট পরল, পায়েও চপ্পল পরে নিল। বরুণ তার ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছিল। একটা অটোরিকশা থামিয়ে দুজনে ব্যাংকের দিকে রওনা দিলেন। ব্যাংকে আজও সেই একই পরিবেশ, সেই চকচকে আলো, সেই ধনী লোকেরা। বরুণ এবং রাজেশ ভার্মাজি ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে গতকালের মতোই সবাই তাদের ঘুরিয়ে দেখতে লাগলো। বরুণ বাবার হাত শক্ত করে ধরল, যেন তাকে সাহস দিচ্ছে। তারা সোজা সেই কাউন্টারে গেল যেখানে নেহা বসেছিল। নেহা আজও ফোনে ব্যস্ত। বরুণ খুব ভদ্রভাবে বলল, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে। নেহা চোখ তুলে দেখল গতকালের বুড়োটা আজ তার সঙ্গে একটা ছেলেকেও নিয়ে এসেছে। সে বিরক্ত হয়ে বলল, ও তুমি আবার এসেছো? আজ ছেলেকেও নিয়ে এসেছো অভিযোগ করতে? শোনো, এখানে কোনো শুনানি হবে না, চলো এখান থেকে বেরো। বরুণ হাসল। ম্যাডাম, আমরা অভিযোগ করতে আসিনি, টাকা তুলতে এসেছি। এটা আমার বাবার চেক, প্লিজ প্রসেস করে দিন। নেহা চেক হাতে নিয়ে অ্যামাউন্ট দেখে আবার হাসতে লাগলো। গতকাল বুড়োটা মজা করছিল, আজ ছেলেও শুরু করেছে। 1,00,000 টাকা কোথা থেকে আনবে? যাও, আগে তোমাদের অ্যাকাউন্টে 10 টাকা জমা করাও। আশেপাশের লোকেরা আবার হাসতে লাগলো। রাজেশ ভার্মাজির মুখ আবার ম্লান হয়ে গেল, কিন্তু বরুণ পুরোপুরি শান্ত ছিল। সে বলল, ম্যাডাম,
আপনি একবার কম্পিউটারে অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যালেন্স চেক করুন, আপনার সব ভুল ধারণা দূর হয়ে যাবে। নেহা চেক ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার তোমাদের মতো লোকদের জন্য অতিরিক্ত সময় নেই। যাও, ম্যানেজার সাহেবের কাছে যাও, তিনি তোমাদের হিসাব করবেন। সে ভেবেছিল ম্যানেজার এদেরও গতকালের মতো ধাক্কা মেরে বের করে দেবে। বরুণ শান্তভাবে বলল, ঠিক আছে, আমরা ম্যানেজার সাহেবের সঙ্গেই দেখা করি। সে বাবাকে নিয়ে ম্যানেজারের কেবিনের দিকে এগোলো। কেবিনের বাইরে বসা চাপরাশি তাদের থামিয়ে দিল। কোথায় যাচ্ছ সাহেব? সাহেব এখন ব্যস্ত। বরুণ বলল, তার সঙ্গে দেখা করতে হবে, জরুরি কাজ। চাপরাশি অহংকার করে বলল, অ্যাপয়েন্টমেন্ট আছে? না। তোমরা দুজনে ওখানে গিয়ে বসো, যেখানে ওয়েটিং এরিয়া। সাহেব ফ্রি হলে ডাকবেন। বরুণ বাবাকে নিয়ে সেই কোণে গিয়ে বসলো। সে দেখছিল কিভাবে ধনী দেখতে লোকেরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সোজা ভিতরে ঢুকছে এবং কেউ তাদের থামাচ্ছে না। আধ ঘন্টা কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল। ম্যানেজার মেহতা কেবিন থেকে বহুবার বাইরে এলেন, অন্য গ্রাহকদের সঙ্গে হাসি হাসি কথা বললেন, কিন্তু বরুণ এবং তার বাবার দিকে তাকালেনও না। রাজেশ ভর্মাজি এখন অস্থির হয়ে উঠছিলেন। বেটা, চল এখান থেকে, আমি আর অপমান সহ্য করতে পারছি না। বরুণ তার হাত চেপে ধরল। আর মাত্র 5 মিনিট বাবা, সব ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা অপেক্ষার পর বরুণ উঠল। এবার তার মুখে হাসি নেই, বরং এক পাথরের মতো দৃঢ়তা। সে চাপরাশিকে উপেক্ষা করে সোজা ম্যানেজারের কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে গেল। মিস্টার মেহতা কারো সঙ্গে ফোনে হাসি হাসি কথা বলছিলেন। হঠাৎ কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেখে রেগে গেলেন। চেঁচিয়ে বললেন, তমিজ নেই? অনুমতি না নিয়ে ভিতরে ঢুকলে কি করে? বরুণ মেহতার টেবিলের সামনে এসে দাঁড়াল। রাজেশ ভর্মাজি ভয়ে ভয়ে তার পিছনে এলেন। বরুণ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, আপনি মিস্টার মেহতা, এই ব্রাঞ্চের ম্যানেজার? হ্যাঁ, আমি। তুমি কে? মেহতা তৎক্ষণাৎ চেঁচাতে লাগলেন, আর তোমার সাহস কি করে হলো আমার কেবিনে ঢোকার? সিকিউরিটি, সিকিউরিটি! তাদের ডাকার দরকার নেই মিস্টার মেহতা, তারা আপনার সাহায্য করতে পারবে না। বরুণের গলা এত শান্ত এবং গভীর ছিল যে মেহতা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। মেহতা এখন একটু ঘাবড়ে গিয়েছিলেন। তোমার কথার মানে কি? তুমি কি চাও? বরুণ পকেট থেকে সেই 1 লক্ষ টাকার চেক বের করে টেবিলে মেহতার সামনে রাখল। আমি চাই আপনি এই ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ করুন। এটা আমার বাবা শ্রী রাজেশ ভর্মাজির চেক। গতকাল আপনি তাকে চিনতে অস্বীকার করেছিলেন। মেহতা চেক এবং তারপর রাজেশ ভর্মাজির মুখ দেখলেন। ও, এ গতকালের বুড়োটা? শোনো ছেলে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? যখন এর অ্যাকাউন্টে টাকাই নেই, তাহলে আমি ট্রানজ্যাকশন কি করে করব? তোরা এমন লোক রোজ আসে সময় নষ্ট করতে। মুখ দেখলেই বোঝা যায় কার কত অহংকার। মেহতা চেক না দেখেই পাশে ছুঁড়ে ফেলে দিলেন। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, তার আগে যদি তোদের দুজনকে পুলিশের হাতে তুলে দিই। বরুণ বলল, অভিজ্ঞতা, অহংকার, মুখ পড়া, আপনার এই কথাগুলোই তো আমাকে এখানে টেনে এনেছে মিস্টার মেহতা। বরুণ পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করল। হ্যাঁ অবনীশ, তোমরা পুরো টিম নিয়ে ব্যাংকের বাইরেই আছো তো? ঠিক আছে, এখন ভিতরে এসো। আর হ্যাঁ, রিজিনাল হেড মিস্টার শর্মা এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টকে কনফারেন্স কলে নাও, তাদের এসব লাইভ শোনা ডাটার। মেহতার কিছুই বোঝে উঠল না। এসব কি বকছ? ঠিক তখনই কেবিনের দরজা খুলে গেল এবং স্যুটবুট পরা 5-6 জন লোক ভিতরে ঢুকল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বরুণকে একটা ফাইল দিল। মেহতা ওদের দেখে আরও ঘাবড়ে গেলেন। বরুণ চেয়ার টেনে মেহতার চোখে চোখ রেখে বসল। তার গলা এখন পুরোপুরি বদলে গিয়েছিল, তাতে এক মালিকের অধিকার ছিল। মিস্টার মেহতা, আমার নাম বরুণ, এবং একে, যাকে গতকাল আপনি ভিখারি বলে ধাক্কা দিয়েছিলেন, আমার বাবা শ্রী রাজেশ ভর্মাজি, এবং আমি বরুণ এই সামিট ব্যাংকের মেজরিটি শেয়ার হোল্ডার এবং মালিক। মানে, যে চেয়ারে আপনি বসে আছেন, যে ব্যাংকে আপনি কাজ করেন, সেটা আমার এবং আমার বাবার। এক মুহূর্তের জন্য কেবিনে মৃত্যুর মতো সন্নাটা নেমে এলো। এটা শুনে ম্যানেজার মেহতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মুখ হাঁ হয়ে রইল, কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগল। তার কানে বিশ্বাস হচ্ছিল না। বাইরে কাউন্টারে বসা নেহাও এসব দেখে হতবাক। পুরো ব্যাংকের স্টাফ এবং গ্রাহকরা এখন কেবিনের দিকেই তাকিয়ে। মেহতা কাঁপা গলায় বললেন, স্যার, আপনি মজা করছেন। বরুণের গলা গর্জন করে উঠল। মজা তো গতকাল আপনারা আমার বাবার সঙ্গে করেছিলেন, যখন আপনি তাকে ভিখারি বলেছিলেন, যখন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন, যখন পুরো দুনিয়া তামাশা দেখছিল। বরুণ তার সঙ্গে আসা একজনকে ইশারা করল। সে একটা ল্যাপটপ খুলে গতকালের সিসিটিভি ফুটেজ চালিয়ে দিল। পুরো ঘটনা এক এক মুহূর্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। নেহার হাসি, মেহতার ধাক্কা, গার্ডের টেনে নিয়ে যাওয়া, সব। এই ফুটেজ এখন থেকে কিছু মিনিটের মধ্যে হেড অফিস এবং নিউজ চ্যানেলে পৌঁছে যাবে মিস্টার মেহতা। আর আপনার বরখাস্তের চিঠিও তৈরি।
মেহতা এখন প্রায় কাঁদতে কাঁদতে তিনি চেয়ার থেকে উঠে সোজা রাজেশ ভর্মাজির পায়ে পড়লেন। স্যার স্যার, আমাকে মাফ করে দিন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি, আমি গাধা, আমি জানোয়ার, প্লিজ আমার চাকরি নেবেন না স্যার, আমার ছোট ছোট বাচ্চা আছে। রাজেশ ভর্মাজির হৃদয় গলে গেল। তিনি বরুণের দিকে তাকালেন, কিন্তু বরুণের চোখে কোনো দয়া ছিল না। যখন আপনি আমার বাবাকে ধাক্কা দিচ্ছিলেন তখন আপনারও বাচ্চাদের কথা মনে পড়েনি? মাফি? আপনি কোন ব্যাপারে মাফি চাইছেন? আমাকে এবং আমার বাবাকে চেনার পরে, না যে অপমান আপনি প্রত্যেক গরিব এবং সাধারণ দেখতে মানুষের সঙ্গে করেন যারা আপনার ব্যাংকে আসে? বরুণ উঠল এবং নেহাকে ভিতরে ডাকার ইশারা করল। নেহা ভয়ে কাঁপতে কাঁপতে ভিতরে এলো, তার চোখে জল। বরুণ বলল, ম্যাডাম, আপনি তো মুখ দেখে অহংকার বলে দেন, বলুন আজ আমার মুখে আপনার কি দেখা যাচ্ছে? নেহা কিছু বলল না, শুধু কাঁদতে লাগলো। আপনাদের দুজনকে শুধু এই জন্য বরখাস্ত করা হচ্ছে না যে আপনারা আমার বাবার অপমান করেছেন। আপনাদের বরখাস্ত করা হচ্ছে কারণ আপনারা এই চেয়ারের যোগ্য নন। ব্যাংকের কাজ শুধু টাকার লেনদেন করা নয়, তার কাজ হলো মানুষকে সম্মানের সঙ্গে সেবা দেওয়া, এবং আপনারা দুজনে এই ব্যাংকের নাম এবং ভরসাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। বরুণ তার সিইওর দিকে তাকিয়ে বলল, এদের দুজনের টার্মিনেশন লেটার দাও, আর ওই গার্ডকেও। আমি আমার ব্যাংকে এমন লোক এক মুহূর্ত সহ্য করতে পারি না। তারপর সে পুরো ব্যাংক স্টাফের দিকে ফিরল, যারা এতক্ষণে কেবিনের বাইরে জমায়েত হয়ে গিয়েছিল। আজ যা ঘটল সেটা আপনাদের সবার জন্য একটা শিক্ষা। মানুষের মূল্য তার কাপড়ে নয়, তার চরিত্রে। গ্রাহক ভগবান, সে ফাটা কাপড়ে হোক বা স্যুট বুটে। আজকের পর যদি এই ব্রাঞ্চে কোনো গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ পাই, তাহলে শুধু চাকরি যাবে না, আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেব। পুরো ব্যাংকে পিন ড্রপ নীরবতা। শেষে বরুণ বাবার কাছে গেল, তার কাঁধে হাত রাখল। রাজেশ ভর্মাজি মেহতার দিকে তাকিয়ে শুধু এটুকু বললেন, বেটা, আমরা এই ব্যাংক মানুষের সাহায্যের জন্য বানিয়েছিলাম, কারো অপমান করার জন্য নয়। মনে লেখো, ধন আজ আছে কাল নেই, কিন্তু মানবতা এবং সংস্কার সারা জীবন সঙ্গে থাকে। এটা বলে বরুণ বাবাকে ধরে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে গেল। আজ যখন তারা বাইরে বেরোচ্ছিলেন তখন পুরো স্টাফ এবং সব গ্রাহক মাথা নিচু করে সম্মানে দাঁড়িয়েছিল। বাইরে এসে রাজেশ ভর্মাজি একটা গভীর শ্বাস নিলেন। আজ তার চোখের জল অপমানের নয়, গর্বের। তিনি গর্বিত ছিলেন ছেলের জন্য, যে শুধু বাবার সম্মান ফিরিয়ে দিয়েছে তাই নয়, পুরো ব্যবস্থাকে একটা জরুরি শিক্ষাও দিয়েছে। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, এবং যদি গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট থেকে আমরা আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ পাই। এই গল্প শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখানো সব চরিত্র, নাম, ঘটনা এবং স্থান পুরোপুরি কাল্পনিক। এদের কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি কোনো মিল অনুভব হয় তাহলে সেটা শুধুমাত্র কাকতালীয়। এই ভিডিওর উদ্দেশ্য কারোর অনুভূতিতে আঘাত দেওয়া বা কারোর ইমেজ প্রভাবিত করা নয়। আমাদের লক্ষ্য শুধু সমাজে ইতিবাচক চিন্তা এবং শিক্ষা ছড়ানো। ধন্যবাদ।